নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি 24,200 লেভেলটাকে ভাঙার পর একটা শার্প তেজি দেখিয়েছে। মোটামুটি যে ওপরের দিকের লেভেল বলেছিলাম এই 24,400 তার কাছাকাছি পৌঁছবার চেষ্টা করছিল। দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই কত লাগিয়েছে এই 24,367। গ্লোবাল মার্কেটের যে সিচুয়েশন সেটা খুবই খারাপ রয়েছে, তা সত্ত্বেও নিফটি আজকের দিনে যে এতটা ভালো র্যালি দেখিয়েছে এটাই আশ্চর্যের বিষয়। যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এই যে গ্লোবাল সিচুয়েশন সেগুলো খুবই খারাপের দিকে। এই দেখতে পাচ্ছেন লেটেস্ট এই ইউএসএ স্ট্রাইকের কারণে এই ইরানে 7 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইরান এই হুমকিও দিয়ে রেখেছে আমেরিকা যদি তাদের দিক থেকে এই স্ট্রাইকটা বজায় রাখে তাহলে এই যে যুদ্ধ সেটা বেড়ে যাবে। এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন একে অপরের শুধুমাত্র যে সেনাবাহিনীর উপর অ্যাটাক করছে এমনটা নয়, এই যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে অ্যাটাক করছে। এবং এই সব কিছুর কারণে এই যে ক্রুড অয়েলের প্রাইস বলুন, WTI ক্রুডের প্রাইস বলুন, এই যে ব্রেন্ট ক্রুড রয়েছে, WTI ক্রুড, এগুলোতে বৃদ্ধি দেখা গেছে। এখন দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড আজকের দিনেও 3% উপরে বাড়া এবং WTI ক্রুড এটা 3.31% বেড়েছে। তো এই ক্রুড অয়েলের প্রাইস এতটা বাড়ার পরেও দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটে এর যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা এখনো পর্যন্ত পড়ছে না। প্রধানত আমাদের ইন্ডিয়াতে যত পরিমাণে এই অয়েলের প্রয়োজন হয়, মানে ক্রুড অয়েলের, তার 90% আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া কি হয়ে গেছে, ইন্ডিয়া ইজ বিকামিং দ্য ওয়ার্ল্ড রিফাইনিং সুইং প্রডিউসার। মানে বিদেশ থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আমরা আমদানি তো করছি, কিন্তু সেই ক্রুড অয়েল আমদানির পর আমরা যে রিফাইনিং সেটাও করছি, কারণ আমাদের ইন্ডিয়াতে যে রিফাইনিং সিস্টেম সেটা অনেকটা ইমপ্রুভড এবং সেই রিফাইন করা তেল আমরা কিন্তু বিদেশে এক্সপোর্টও করছি। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া এখন সুইং সাপ্লায়ার হয়েছে। এই ক্রুড অয়েল থেকে যে ডিজেল বেরোচ্ছে তার সঙ্গে সঙ্গে জেট ফুয়েল রয়েছে, তার সঙ্গে সঙ্গে গ্যাসোলিন রয়েছে, এইগুলো আমরা বিদেশের যে মার্কেট সেখানে এক্সপোর্টও করছি। যেসব দেশগুলোতে এখন এই শর্টেজ দেখা যাচ্ছে, মানে কি বুঝতে পারছেন, আমরা ক্রুড অয়েল যে দামে ইম্পোর্ট করছি, মানে ধরুন বেশি দাম দিয়ে ইম্পোর্ট করছি, যখন আমরা সেই জেট ফুয়েল, গ্যাসোলিন, ডিজেল এগুলো এক্সপোর্ট করছি তখন কিন্তু আমরা দাম বাড়িয়ে এক্সপোর্ট করছি। সেখান থেকে কিছুটা চাপ আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের উপর কমেছে। এবং যদি আজকের এই তেজি দেখেন, আজকে এই তেজি মূলত ছিল এই বড় বড় ইন্ডেক্স গুলোতে, বড় বড় শেয়ারের ইন্ডেক্স গুলোতে। যদি দেখেন বড় বড় যে ইন্ডেক্স রয়েছে, এই নিফটি বলুন, নিফটি ব্যাংক বলুন, এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলোতে তো তেজি ছিল, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ এগুলোতে তেজি ছিল না, পতন ছিল। এই নিফটি দেখতে পাচ্ছেন 1% বেড়েছে, নেক্সট 50 সামান্য ডাউন, ব্যাংক 1.63% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.31% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট 0.53% ডাউন। এরপর এই 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন বড় ইন্ডেক্স 0.87%, 0.61%, 0.45% বেড়েছে। দেখতে পাচ্ছেন যেটা যত বড় ইন্ডেক্স সেখানে তেজি বেশি ছিল। এই নিফটি 100 একটু বড় ইন্ডেক্স 0.87% বেড়েছে, 200 একটু ছোট ইন্ডেক্স 0.61% বেড়েছে। তারপরে 500 দেখতে পাচ্ছেন এখানে আর একটু ছোট মার্কেট ক্যাপের কোম্পানি থাকে, এটা 0.45% বেড়েছে। এবং এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলোতে দেখতে পাচ্ছেন সবাই লাল নিশানেই বন্ধ হয়ে গেছে। এবং যদি স্মল ক্যাপ দেখেন, স্মল ক্যাপের পতন ছিল, এই স্মল ক্যাপ 100 0.21% পড়া এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.22% পড়েছে। এবং তারই পাশাপাশি এই যে ওভারঅল মার্কেট ব্রেথ সেটাও আজকের দিনে খারাপ ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন NSE তে যে 3,419 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে বাড়া শেয়ারের সংখ্যা মাত্র 1312 খানা এবং পড়েছে কতগুলো শেয়ার, এই 2004 খানা শেয়ার আজকের দিনে পড়েছে। তো এখান থেকে বুঝতে পারছেন মার্কেটের অবস্থা আজকে কিন্তু খারাপের দিকেই ছিল। আর এরপরে সেক্টর ওয়াইজ নিফটি অটো ভালো পারফর্ম করেছে, 1.24% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.14% বেড়েছে, FMCG 0.70% আপ, আইটি বেড়েছে 2.2% এর কাছাকাছি, মিডিয়া একদম ফ্ল্যাট, মেটাল 0.47% ডাউন, ফার্মা পড়েছে 1.40%, PSU ব্যাংক 0.41% বাড়া, প্রাইভেট ব্যাংক 2% এর উপরে বেড়েছে, রিয়েলটি 1.38% আপ, এই হেলথ কেয়ার ইন্ডেক্স 1.21% পড়েছে। তবে দেখতে পাচ্ছেন এই যে সেক্টর ওয়াইজ এখানে কিন্তু মোটামুটি বেশিরভাগ সেক্টর তেজিতেই ছিল। আর চলুন প্রথমেই একেবারে এই নিফটির হাল দেখে নেবো। আজকে নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন 37টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 13টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো, যদি টপ গেনার গুলো দেখি নিফটির মধ্যে, প্রথমে দেখতে পাচ্ছেন টেক মাহিন্দ্রার নাম রয়েছে, 3.96% বেড়েছে। গতকাল কোম্পানির রেজাল্ট ছিল, নাম্বার ভালো ছিল সেই কারণে বেড়েছে। তারপরে কোটাক ব্যাংক প্রায় 4.4% আপ, জিও ফাইন্যান্স 3% এর কাছাকাছি বেড়েছে, TCS এটাও প্রায় 3% এর কাছাকাছি বাড়া এবং এই ICICI ব্যাংক এখানে 2.5% এর কাছাকাছি তেজি ছিল। আর এই নিফটির মধ্যে টপ লুজার কোনগুলো, এই হিন্ডালকো 1.5% এর কাছাকাছি পড়া, ডক্টর রেড্ডি 1.15% ডাউন, উইপ্রো 1% এর উপরে পড়েছে, সান ফার্মা 0.83% ডাউন এবং অ্যাপোলো হসপিটাল 0.77% পড়া ছিল। আর এই নিফটিতে কোনগুলো আজকে সব থেকে বেশি মুভ দিয়েছে, দেখতে পাচ্ছেন নিফটিতে যে মুভ দিয়েছে এখানে বড় বড় কোম্পানি থেকে কিন্তু মুভ দেখতে পাওয়া গেছে, মানে যেগুলো বেশি পয়েন্ট কন্ট্রিবিউট করেছে, যেমন দেখতে পাচ্ছেন ICICI ব্যাংক, এরা এই তেজির মধ্যে 56 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে। তারপরে রিলায়েন্স 47 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে, এরপরে HDFC ব্যাংক 41 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে, কোটাক ব্যাংক এটা প্রায় 23 পয়েন্টের কাছাকাছি কন্ট্রিবিউট করেছে এবং TCS এটাই 15 পয়েন্টের কাছাকাছি কন্ট্রিবিউট করেছে। আর ইন্ডেক্সে প্রেসার কোন কোম্পানিগুলোর তরফ থেকে ছিল, এই ভারতী এয়ারটেল,
দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট কন্ট্রিবিউট করেছে সেটা খুবই কম, মাত্র 10 পয়েন্টের কাছাকাছি। তারপরে হিন্ডালকো, এটা তো খুবই কম, 5 পয়েন্ট। তারপরে সান ফার্মা দেখতে পাচ্ছেন 3.25 পয়েন্টের কাছাকাছি। আর এরপরে চলুন গ্লোবাল মার্কেট একটু দেখে নিই। আজ এই ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করলেও গ্লোবাল মার্কেটে কিন্তু প্রেসার ছিল। ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.33% ডাউন। এই ফুটসি সামান্য পজিটিভে ট্রেড করছে। ক্যাক 40 0.60% পড়া এবং ইউরোস্টক্স 1%-এর উপরে পড়েছে। আর এগুলোতে গেলে ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেটের হাল আজকে আরো বেশি খারাপ ছিল। এখানে দেখতে পাচ্ছেন জাপানের মার্কেট নিক্কেই 4%-এর উপরে আজকের দিনে পড়া ছিল। তবে সাংহাই দেখুন 3%-এর উপরে ক্র্যাশ। হ্যাংস্যাং 1.78% পড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে কোসপি এটাও 6.5%-এর কাছাকাছি পড়ে গেছে। তো এই গ্লোবাল মার্কেটে ক্র্যাশ টাইপ সিচুয়েশন দেখতে পাওয়া গেলেও তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে পড়ছে না। তো মনে করা হচ্ছে এই বিদেশে যে এআই রিলেটেড কোম্পানিগুলো রয়েছে সেখানে প্রফিট বুকিং আসছে, মানে এই যে বাবেল সেটা ফাটতে চলেছে। সেই কারণে এগুলোতে ক্র্যাশ দেখা গেলেও আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিছু ইনফ্লো ঢুকছে, কারণ ইন্ডিয়ান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো সেগুলো এখনো নর্মাল আইটি রিলেটেড কাজ করে থাকে, এআই সেক্টরে সেভাবে ইনভেস্ট করছে না। তো হতে পারে এই বিদেশের মার্কেটগুলোতে হেভি সেলিং এলে সেখান থেকে টাকা ইন্ডিয়ান মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। আর এই আমেরিকান মার্কেট গতকাল কেমন পারফর্ম করেছিল, এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন সামান্য লালেই বন্ধ হয়েছিল এবং এই নাসডাক কম্পোজিট এটাই 1.5%-এর কাছাকাছি পড়া ছিল। আমেরিকান মার্কেটের দিক থেকেও প্রেসার কিন্তু ছিল। তো এই সবকিছু প্রেসার আজকের দিনে ইন্ডিয়ান মার্কেট কাটিয়ে উঠেছে। এরপরে চলুন টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। আজকের টপ গেনার দেখতে পাচ্ছেন মোটামুটি ইক্লাক্স সার্ভিসের নাম দেখা যাচ্ছে 10%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে অথম ইনভেস্টমেন্ট 1% কাছাকাছি বাড়া। তারপরে ফেডারেল ব্যাংক 6.55% আপ। অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে কল্যাণ জুয়েলার্স 5.5%-এর কাছাকাছি আপ। তারপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখতে পাচ্ছেন 3%-এর কাছাকাছি বাড়া। গতকালই জেএফএস এই কোম্পানির নাম্বার ছিল, নাম্বার ভালোর দিকেই ছিল। দেখতে পাচ্ছেন এই সেলসে 227% বৃদ্ধি ছিল। এই 500 কোটির কাছাকাছি একটা রেভিনিউ যুক্ত হয়েছিল এক্সট্রা এই ডিভিডেন্ডের দিক থেকে। এবিটা দেখতে পাচ্ছেন 206% আপ এবং এই কিছু এক্সেপশনাল আইটেম বাদ দিয়ে কোম্পানির যে নেট প্রফিট এটাই 174%-এর কাছাকাছি বাড়া ছিল, 830 কোটি এসেছিল। তো নাম্বার ভালো ছিল, সেই কারণে স্টকে আজকে জাম্প এসেছে। তারপরে ইন্ডিয়া সিমেন্ট 3.31% আপ। তারপরে ডিএলএফ লিমিটেড প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে টেক মাহিন্দ্রা 4%-এর কাছাকাছি আপ। গতকাল কোম্পানির নাম্বার ছিল বললাম, কেমন ছিল কোম্পানির নাম্বার। এখানে সেলস ফ্রন্টে দেখতে পাচ্ছেন 18% জাম্প দেখা গেছে। 13,351 কোটি সেলস বেড়ে 15,712 কোটি হয়েছে এবং নেট প্রফিট এটা ছিল 1,129 কোটি, এখান থেকে বেড়ে 1,486 কোটি হয়েছে। তো এই সব ফ্রন্টেই জাম্প ছিল এবং সেই কারণে তেজি এসেছে। আর এরপরে পড়া শেয়ার গুলো সিএড লিমিটেড 7.28% ডাউন। দেখতে পাচ্ছেন শুরু থেকেই ডাউন হয়ে গিয়েছে, কোম্পানির নাম্বারটা অনেকটাই দুর্বল ছিল। এইখানে দেখতে পাচ্ছেন সেলস এটা 22% বাড়লেও এই যে নেট প্রফিট এখানে কিন্তু 97% পতন দেখতে পাওয়া গেছে। তো সেলস বেড়েছে, নেট প্রফিট পড়েছে, এর মানেটা কি, মানে এখানে যে এক্সপেন্সেস বা খরচা সেটা অনেকটা বেড়ে গেছে। সেলস দেখুন 3,529 কোটি সেলস বেড়ে হয়েছে 4,318 কোটি, এত তো সলিড মনে হবে। তারপরে খরচা বেড়ে যাওয়ার কারণে নেট প্রফিট অনেকটা পতন দেখতে পাওয়া গেছে। 112 কোটি নেট প্রফিট ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে, সেটা পড়ে মাত্র হয়েছে 4 কোটি এবং আগের কোয়ার্টারের তুলনায় এটা তো আরো বেশি খারাপ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির যে প্রফিট অনেকটা পড়েছে। তো কি কারণে কোম্পানি প্রফিট পড়লো, দেখতে পাচ্ছেন র মেটেরিয়াল কস্ট টেকে টোল অন সিএটস নেট ইন Q1, মানে র মেটেরিয়ালের যে কস্ট, ক্রুড অয়েল বলুন তার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিস এগুলোর দাম বেড়েছে, সেই কারণে এদের যে কস্ট সেটা বেড়েছে। আর র মেটেরিয়ালের দাম বেড়ে গেলে এই যে ফাইনাল আউটপুট সেখানেও খরচা বাড়বে। তো সেই সব কিছুর কারণে এই কোম্পানির শেয়ারে পতন এসেছে। তবে কোম্পানি দেখতে পাচ্ছেন এই 1205 কোটি টাকার একটা এক্সপেনশন প্ল্যান সামনে রেখেছে। তারপরে বিজয় ডায়াগনস্টিক্স প্রায় 5.5% ডাউন হয়েছে। তারপরে HFCL 5% লোয়ার সার্কিট লাগিয়েছে। কির্লোস্কার অয়েল ইঞ্জিনস 6.61% ডাউন। তারপরে ওয়েলস্পুন কর্প প্রায় 5.5%-এর উপরে পড়েছে। তারপরে এমবি ফটোভোল্টিক 5.57% ডাউন। আর এরপরে যদি নিউজ স্পেসিফিক কথা বলি, তো আজকের দিনে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমাদের এই ইন্ডিয়ার প্রথম হাইড্রোজেন পাওয়ার যে ট্রেন রয়েছে সেটার উদ্বোধন করেছেন। দেখতে পাচ্ছেন প্রথম যে রুট এটা দৈর্ঘ্য কত, এই 89 কিলোমিটার। এই যে ট্রেনের সেক্টর রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন রেল সেক্টর রয়েছে, সেখানে একটা নতুন দিগন্ত খুলে গেল। এর ফলে কিছু শেয়ার ফোকাসে রাখতে পারেন, যেমন এনটিপিসি রয়েছে, রিলায়েন্স রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে হাইড্রোজেন পাওয়ার ট্রেন সেখানে তো কোচেরও প্রয়োজন হবে, মানে রেল রিলেটেড যে কোম্পানি রয়েছে তারই সঙ্গে সঙ্গে এই হাইড্রোজেনের দিক থেকে এই রিলায়েন্স কোম্পানি, কারণ তারা এই যে হাইড্রোজেন সেটা তৈরি করে থাকে। তারই সঙ্গে সঙ্গে এই যে এনটিপিসি এরাও এই হাইড্রোজেন রিলেটেড কাজ করে থাকে, এগুলোকে ফোকাসে রাখতে পারেন। আর এরপরে আজকের কোয়ার্টার রাউন্ড রেজাল্ট নিয়ে কথা বলবো। আজকেও বহু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে এবং বড় বড় গ্রুপের নাম রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স এদের নাম দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে টাটা গ্রুপের মধ্যে টাটা টেকনোলজিস রয়েছে, জেএসডব্লিউ গ্রুপের জেএসডব্লিউ স্টিল রয়েছে, ফেডারেল ব্যাংক রয়েছে, আরো অনেক বড় বড় কোম্পানি রয়েছে, যেমন এই হ্যাভেলস ইন্ডিয়া দেখতে পাচ্ছেন,
এখানে আরবিএল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ওনাওলা ফিনকর্প রয়েছে, ওবেরয় রিয়েলটি রয়েছে। এরকম বড় বড় কোম্পানির নাম সামনে আসছে। কিছু কোম্পানির নাম্বার ইতিমধ্যে এসে গেছে, সেগুলো দেখে নেব। প্রথম কোম্পানি হচ্ছে ফেডারেল ব্যাংক। নাম্বারের পরে দেখতে পাচ্ছেন ভালো একটা র্যালি দেখিয়েছে, 6.5% কাছাকাছি বেড়েছে। কেমন ছিল কোম্পানির নাম্বার? কোম্পানির সেলস ফ্রন্টে 10% জাম দেখিয়েছে এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন 37% বেড়েছে। নাম্বার সব দিক থেকেই মোটামুটি ভালো এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে কোর ইনকাম, এখানেও বৃদ্ধি দেখা গেছে এবং এই যে অ্যাসেট কোয়ালিটি থাকে এটাও ইমপ্রুভ হয়েছে। কোম্পানির এই গ্রস এনপিএ এটা দেখতে পাচ্ছেন আগে ছিল 1.62%, সেটা থেকে পড়েছে 1.52% এবং নেট এনপিএ এটাও কমেছে, আগে ছিল 0.20%, সেটা পড়েছে 0.18%। এই প্রভিশন এটাও প্রায় হাফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই প্রভিশন আগে ছিল 741 কোটি, সেটা থেকে পড়েছে 317 কোটি। সব দিক থেকে কোম্পানির নাম্বার ভালো ছিল। এরপরের কোম্পানি হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। এইখানে নাম্বার কেমন? এখানে সেলস ফ্রন্টে 19% বৃদ্ধি দেখা গেল, তারপরে দেখতে পাচ্ছেন নেট প্রফিট এটা আবার 16% ইয়ার অন ইয়ার পড়ে গেছে। এটা এবং এটাতে ইয়ার অন ইয়ার বললাম, কোয়ার্টারলি যদি দেখেন কোম্পানির নাম্বার খারাপ। এই সেলস দেখতে পাচ্ছেন 6,705 কোটি থেকে পড়ে 6,518 কোটি হয়েছে এবং এই নেট প্রফিট এটা 723 কোটি ছিল, এখান থেকে পড়ে 290 কোটি হয়েছে। সব দিক থেকে নাম্বার খারাপের দিকেই ছিল। তবে কোম্পানি কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার সামনে রেখেছে। এই কর্ণাটকে তাদের যে কেবিল ফ্যাক্টরি রয়েছে, তো সেটার ক্যাপাসিটি বাড়ানোর জন্য 255 কোটি টাকা তারা ইনভেস্ট করবে বলেছে। তো এই যে ক্যাপাসিটি এটা 60% পর্যন্ত তারা বাড়াতে চলেছে। তারপরে একটি কোম্পানি গ্লোবাল স্পিরিট লিমিটেড। নাম্বারের পরে দেখতে পাচ্ছেন ক্র্যাশ দেখা গেছে, প্রায় 7% উপরে পড়েছে। এখানে কেমন ছিল কোম্পানির নাম্বার? এখানে সেলস এটা 13% বাড়া ছিল, 700 কোটি থেকে বেড়ে হয়েছে 789 কোটি এবং এই নেট প্রফিট এটাও কিন্তু বাড়া ছিল, এই 17.7 কোটি থেকে বেড়ে হয়েছে 26.5 কোটি। তবে কোম্পানির এই যে প্রফিট মার্জিন এটা কোয়ার্টার অন কোয়ার্টার পড়ে গেছে, আগে ছিল 11%, সেখান থেকে পড়েছে 10%। তো এটা খানিকটা দুর্বলই ছিল। তারপরে কোম্পানি জিএসডব্লিউ স্টিল লিমিটেড 1.15% বেড়ে বন্ধ হয়েছে। এইখানে নাম্বার কেমন? সেলস 10% বেশি, 43,147 কোটি থেকে বেড়ে 47,364 কোটি হয়েছে এবং নেট প্রফিট এটা তো ডবলের থেকেও বেশি হয়ে গেছে, 2209 কোটি ছিল, সেখান থেকে বেড়েছে 4,696 কোটি। তবে যদি দেখেন কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডাউন। এই সেলস 51,000-এর উপরে ছিল, এই 47,000-এর কিছুটা উপরে এসেছে এবং নেট প্রফিট এটা তো 19,000-এর উপরে ছিল, সেখান থেকে এই 4,500 কোটির কাছাকাছি এসেছে। তারপর একটি কোম্পানি নাভকার কর্পোরেশন লিমিটেড। নাম্বারের পরেই ক্র্যাশ দেখিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রায় 11%-এর উপরে পড়ে গেছে। কেমন ছিল কোম্পানির নাম্বার? এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম্বার ইয়ার অন ইয়ার ভালো, সেলস 38% বেশি, 138 কোটি থেকে বেড়ে 191 কোটি। কোয়ার্টারলি ডাউন এবং নেট প্রফিট যেটা 2.5 কোটির কাছাকাছি ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 12.3 কোটি। কিন্তু কোয়ার্টারলি সব দিক থেকেই পতন। এই সেলস দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি পড়া, এবিটা দেখতে পাচ্ছেন এটাও কোয়ার্টারলি পড়েছে, নেট প্রফিটও কোয়ার্টারলি ডাউন এবং এই ইপিএস এটাও কোয়ার্টারলি ডাউন হয়েছে। তো সব দিক থেকেই নাম্বার খারাপ আসার কারণেই এই নাম্বার আসার পরে স্টক ক্র্যাশ দেখিয়েছে। এছাড়াও কোম্পানির এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে। এর আগের কোয়ার্টারে ছিল 20%, সেখান থেকে পড়ে হয়েছে 17%। তারপরে কোম্পানি ওবেরয় রিয়েলটি লিমিটেড। এখানে কেমন নাম্বার? এখানে সেলস ভালো, 32% বেড়েছে, 988 কোটি থেকে বেড়ে 1301 কোটি হয়েছে এবং নেট প্রফিট এটাই 421 কোটি থেকে বেড়ে 544 কোটি হয়েছে। তবে এখানে কোয়ার্টারলি এই যে নাম্বারগুলো এগুলো কিছুটা খারাপের দিকেই এসেছে। তারপরে কোম্পানি টাডভা চিন্তন ফার্মা কেমিক্যাল লিমিটেড। এইখানে কোম্পানির নাম্বার কেমন? এখানে সেলস 43% বেশি, 117 কোটি থেকে বেড়ে 167 কোটি হয়েছে এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই 6.65 কোটি ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 16 কোটি। তারপরে এই টাটা টেকনোলজিস লিমিটেড, টাটা গ্রুপের একটা কোম্পানি, যেটা আইপিও আসার সময় একটা তোলপাড় সৃষ্টি করেছিল। অনেকেই আইপিও তে অ্যাপ্লাই করেছিলেন এবং ভালো একটা লিস্টিং গেনও দিয়েছিল। তারপর থেকে কোম্পানি ক্রমাগতই খারাপ পারফরমেন্সই দেখাচ্ছে। মোটামুটি দেখতে পাচ্ছেন এই লিস্টিং থেকে প্রায় 38%-এর কাছাকাছি এই মুহূর্তে পড়াও রয়েছে। তবে যদি একদম বোটম থেকে দেখেন, মোটামুটি দেখতে পাচ্ছেন 40%-এর কাছাকাছি রিকভারিও দেখিয়েছে। এইখানে কেমন নাম্বার এলো এবারে? এবারে এই সেলস 34% বেড়েছে, 1244 কোটি থেকে বেড়ে 1665 কোটি হয়েছে এবং নেট প্রফিট 170 কোটি ছিল, এখান থেকে বেড়ে 181 কোটি হয়েছে। তবে কোয়ার্টারলি কোম্পানি নেট প্রফিট এটা কিছুটা ডাউন হয়ে গেছে। আর এরপরে নাম্বারের দিক থেকে শেষ কোম্পানি আরবিএল ব্যাংক, 1.30% বেড়ে বন্ধ হয়েছে। কেমন ছিল এখানে নাম্বার? এখানে সেলস দেখতে পাচ্ছেন 12% বেড়েছে এবং নেট প্রফিট এটাও 27% আপ। এবং যদি অন্যান্য প্যারামিটার গুলো দেখি, দেখতে পাচ্ছেন এই যে অ্যাসেট কোয়ালিটি এটা ইমপ্রুভ হয়েছে এবং এরই পাশাপাশি এই যে কোম্পানির সিইও রয়েছে, তিনি এই ক্রেডিট কার্ডের ব্যাপারে কিছু চিন্তা প্রকাশ করেছেন। তিনি এই কথাই বলেছেন যে প্রথম ধাপে এই যে ক্রেডিট কার্ড, এই দিক থেকে কিছুটা প্রেসার থাকতে পারে। তবে কোম্পানি দেখতে পাচ্ছেন এই ডেপ্ট সিকিউরিটি ইস্যুর ব্যাপারে কিছু প্ল্যান সামনে রেখেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।